আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জান্নাতুন নাইম, আমাদের সহকর্মী। সকাল থেকে তিনি মাঠে ছিলেন। এই মহাসমাবেশ বলি কিংবা সংবর্ধনা বলি কিংবা স্বাগত বক্তব্য বলি, দেশের মাটিতে স্বদেশ প্রত্যাবর্তন যেটাই বলি, সেইখানে ছিলেন। আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে আসলে তিনি পরিবর্তন হয়েছেন বলে আপনি মনে করছেন, পরিশীলিত হয়েছেন বলে আমরা প্রত্যাশা করছি যে তিনি পরিবর্তন করছেন, আপাতত করছি, কিন্তু আমরা দেখি যে ক্ষমতার কেন্দ্রে গেলে আশেপাশে যারা থাকেন তারা আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে পড়ে। আমরা এই চলমান অন্তর্বর্তী সরকারেও বিভিন্ন জনকে দেখেছি, তার আগে তো দেখেছি। এটা আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশন, আমরা দেখি যে ক্ষমতার কেন্দ্রে গেলে আশেপাশের লোকগুলো আসলে বড় হয়ে ওঠেন। সেইটা তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিংবা তিনি আসলে কোনো একটা স্টেটমেন্ট সরাসরি পুরো বাংলাদেশকে দেবেন কিনা? আজকের স্টেটমেন্টটাও আমার কাছে মনে হয়েছে যে তিনি দেশের কথা বলেছেন, তিনি নিরাপদ দেশের কথা বলেছেন, মায়ের সাথে তুলনা করেছেন বাংলাদেশকে। সেই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে তিনি ভাবছেন, কিন্তু সেটা বাস্তবায়ন আসলে কতটা চ্যালেঞ্জ হবে। রাজীব, আমি শুরুতে একটু তারেক রহমানের যে রাজনৈতিক ইতিহাসটা, এইটা যদি আপনি খেয়াল করেন দেখবেন যে 2018 সালে তো তিনি মানে তার মা যখন জেলে চলে গেলেন এরপর থেকেই তিনি বিএনপির হাল ধরেছেন। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ট্রলের শেষ নেই, যে দেশের বাইরে থেকে তিনি একটা দল চালাচ্ছেন, মানে অনলাইন প্রধানমন্ত্রী বা এই ধরনের অনেক কথা বলেন। একটি ব্যাপার খেয়াল করতে হবে যে উনি দেশের বাইরে যদি থেকেও, মানে দেশের বাইরেই তো ছিলেন, এই 18 বছর উনি দেশের বাইরে থাকার পরেও বিএনপিতে কিন্তু কোনো ভাঙন আসেনি। 18তে বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে নির্বাচনে নেওয়ার জন্য, 24-এর আগে পরে হয়েছে, বিএনপি কিন্তু ভাঙেনি। অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বের যে দৃঢ়তা, এটি কিন্তু অন্তত আমি তিনি আসার আগ পর্যন্ত আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল যে তিনি দেশে আদৌ ফিরবেন কি ফিরবেন না। তিনি ফিরলেন এবং ওই যে বিএনপি অটুট অবস্থায় থাকা, সেটি কিন্তু শেষ পর্যন্ত থেকে গেছে। চাটার যে কথাটা বলছেন, চাটুকারদের, তো সেটা তো শেখ মুজিবুর রহমানই বলে গিয়েছিলেন একসময় যে তার আশেপাশে সব চাটার দল। এবং আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আশেপাশেও মানে আমরাই তো শেষ পর্যন্ত বুঝলাম যে তাকে যে সঠিকভাবে বুদ্ধি দিবে তেমনই কেউ নেই। এক একটা জনসমাবেশ করছে আপা আপা বলতে বলতে, তার এপিএস সহ অনেকের কথা নিজেই বলেছেন। অনেকে উনি হয়তো সেটা পছন্দ করতেন, আমি বলতে পারবো না, আমার কাছে মনে হয়েছে উনি পছন্দ করতেন, কেউ কেউ হয়তো করেনও। কিন্তু আপনি যদি তার বাবার চরিত্র দেখেন, জিয়াউর রহমানের, ওনার কিন্তু এ ধরনের ক্যারেক্টারিস্টিক ছিল না। এবং যদিও তার সময় ভাঙাগড়া হয়েছে এবং বেগম জিয়া তো বিশ্বাসই করতে পারেননি দলের অনেকে, তার সময় অনেক ভাঙন হয়েছে। তার সময়ও চাটুকার ছিল, সব সময় মানে যুগে যুগে দলে দলে থাকে। এখান থেকে বের হয়ে আসতে গেলে তার নিজের কিছু বোল্ড স্টেটমেন্ট দিতে হবে, তার চারিত্রিক দৃঢ়তাকে দেখাতে হবে। আপনি যদি আজকে তার খেয়াল করেন সমাবেশে, তাকে প্রথমে কিন্তু একটি গদি দেওয়া হয়েছিল, তিনি সেটি সরিয়ে ফেললেন, ফেলে কিন্তু একটি প্লাস্টিকের চেয়ারে বসলেন। এবং এটিও কিন্তু এক ধরনের মেসেজ যে আমি একটা পরিবর্তন চাচ্ছি, আমাকে একেবারে আসমানে তুলে রেখো না, আমি তোমাদের সাথে জনতার কাতারে থাকতে চাই। এবং গাড়িতে না উঠে বাসে উঠলেন, তিনি বাসে উঠলেন, এক্স্যাক্টলি। এবং তার দলের স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র সদস্যদের সাথে উঠলেন। অর্থাৎ ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তার সম্পর্কে যে অভিযোগটি আমরা এর আগে সবসময় শুনে এসেছিলাম যে বিএনপির সিনিয়র নেতৃত্বের সাথে তার এক ধরনের দূরত্ব আছে, সেটি হয়তো সত্যিও হতে পারে। সেই দূরত্বটি আপাত দৃষ্টিতে তার যে কর্মকাণ্ড এবং বিএনপির সিনিয়র নেতৃত্বের তার প্রতি আস্থা, তা দেখে মনে হচ্ছে যে অনেক দূরই হয়তো কেটে গেছে আমি বলবো না, বাট প্রশমিত যে হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওরকম একটি জায়গায় দাঁড়িয়ে তাকেই পরিবর্তনের কথাটা বলতে হবে। এবং তিনি যদি স্ট্যান্ড করেন যে আমি এসব মেনে নেব না, উদাহরণ তৈরি করেন, এক্স্যাক্টলি, যে তিনি যাচ্ছেন সমানে সবাই স্লোগান দিয়েই যাচ্ছেন, তখন যদি উনি তা থামিয়ে দেন, বলেন যে ভাই এত সময় নাই, আমাকে আমার কাজটাই করতে হবে, এবং তার সামনে কিন্তু কাজের কোনো অভাব নেই। মানে উনি এমন একটা সময় এসেছেন, ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনীতি ঘোলাটে, এতটা বাজে অবস্থায় কোনো একটা দেশ চালাতে যাওয়াটাও খুব ডিফিকাল্ট, এবং এত নানাবিধ চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনটা হতে হবে। নির্বাচনটা হয়ে বৈতরণী যদি পার হন, মানে তিনি যদি শেষ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যান, তার জন্য চ্যালেঞ্জের কোনো অভাব নেই। এবং এত চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি, তার সামনে তো অতীত ইতিহাস রয়েছেই, শেখ হাসিনার ইতিহাস, সেখান থেকে যদি তিনি শিক্ষা নেন, আমার আপনার বাংলাদেশের জনগণ সবার জন্য ভালো, যদি শিক্ষা না নেন, তাহলে তো ওই যে বললাম যে বাংলাদেশের মহাফেজখানায় তো পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়ে গেছে। এবং বিশ্লেষকরাও কিন্তু বলে, আমার তো অনেক রাজনৈতিক বিশ্লেষকদের সাথে কথা হয়, তারাও কিন্তু বলেন যে এটা আবারও কিন্তু রিভল্ট করতে পারে। এবং সেই সংখ্যাটা কিন্তু থেকেই যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত, যদি পরিবর্তনটা না আসে। মানে সেই সংখ্যাটা তাহলে আপনি মনে করছেন? অবশ্যই আছে, অবশ্যই আছে। এমনিতে তারেক রহমানের, আমি যেটা বলছিলাম যে আসার পর এই মানুষের এই স্বতঃস্ফূর্ততা, সেটাও নিশ্চয়ই তাকে আসলে আরেকবার ভাবতে বাধ্য করবে যে তিনি আসলে কিসের মধ্যে যাচ্ছেন কিংবা কিসের মধ্যে তিনি ঢুকছেন। আপনি খেয়াল করে দেখবেন, তিনি কিন্তু আজকে এয়ারপোর্ট থেকে যখন নামলেন,
তার পাশে একটা বাগানের মতন ছিল, তিনি তার জুতা খুললেন, মোজা খুললেন, বাংলার মাটিতে তিনি খালি পায়ে পা রাখলেন, সেই মাটিতে তুলে নিলেন। মানে আমার বিশ্বাস করতে ইচ্ছা করে, পরবর্তী কার্যক্রম হয়তো বলবে যে আমার বিশ্বাস সঠিক না ঠিক, মানে সঠিক না বেঠিক, কিন্তু আপাতত আমার বিশ্বাস করতে ইচ্ছা করে যে তিনি এই বাংলার মাটির ভাষাটা বুঝতে অন্তত চেষ্টা করবেন, যেই চেষ্টাটা হয়তো আমাদের রাষ্ট্রপ্রধানরা করেন না, এবং করেন না বলেই বাংলাদেশে শেষ পর্যন্ত মানুষের যেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, মানুষের যে অধিকারের কথা, নাগরিক অধিকার থেকে শুরু করে, আপনি নর্মালি ধরে নেন না যে আমাদের দেশে তো বিএনপিতে একটা সময় সেন্টার অফ দ্য রাইট একটা সংগঠন ছিল, কিন্তু এই যারা মুক্তবুদ্ধির চর্চা করে তারা তাহলে এখন কোথায় যাবে, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ? যারা রবীন্দ্রসঙ্গীত শুনে, যারা নজরুল সঙ্গীত শুনে, যারা এই উপমহাদেশের, মানে যারা একেবারে বাঙালি মুসলমান, আমাদের সাথে তো সৌদির কালচার কিংবা তুরস্কের কালচার বা ইরানি কালচার মিলবে না, তারাও মুসলিম, আমরাও মুসলিম, কিন্তু আমাদের সাথে তো ওই যে হাজার বছরের একটা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য, সেটাও কিন্তু তারেক রহমানকে ধারণ করতে হবে। এবং এই জায়গাটাতেই শঙ্কা যে তার উপর দায়িত্ববোধটা এত বেশি চলে আসছে। দেখেন, আপনি যদি খেয়াল করেন, যখন প্রথম আলো ডেইলি স্টারে হামলা হলো, মানে সবাই তো বলছেন যে এটা ফার রাইটদের হামলা, সেই জায়গাতে তারেক রহমানের যে দল বিএনপি, তাদেরও কিন্তু সেন্টার অফ দ্য রাইটের যে তকমা, এবং শুরু থেকে আপনি দেখবেন যে তারা ওই দিকেই ছিল। এখন তার দলের আমার কাছে মনে হচ্ছে যে স্ট্র্যাটেজিটা কি হবে, এটা আগে নিরূপণ করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে সামনের দিনে। এবং যেটা আপনি বলছিলেন কি যে আমি বলছিলাম যে তিনি আসলে এই যে এত মানুষকে দেখে, এত স্বতঃস্ফূর্ততা দেখে, তার প্রতি যে এত ওই যে মানুষের, যেটা আমি শুরুতে বলছিলাম যে তিনি কিন্তু আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন, এবং যখন তিনি স্টেজে আসলেন, আমি দেখলাম প্রথমে তিনি বামে গেলেন, তিনি যখন হাত তুললেন, ওই যে জনসমুদ্রের যেই জনজোয়ার, একটা গর্জন উঠে যাওয়া, সেটি উঠলো, মাঝে আসলেন। আমার ওই যে বললাম, বিশ্বাস করতে ইচ্ছা করে যে মানুষ, আমি তো অন্তত দেখেছি যে অনেক মানুষ এসেছেন যারা স্বতঃস্ফূর্ত, মানে যার সমর্থক এসেছেন, যারা পরিবর্তনটা চান, এবং সেই পরিবর্তনটা শুধু যে বিএনপির লোক চায় তাও তো না। যেটা বলছিলাম যে মুক্তবুদ্ধি যারা চর্চা করেন, তারাও তো একরকম ভীতির মধ্যে রয়েছেন, তারাও সেই পরিবর্তন চান, আইন শৃঙ্খলা পরিস্থিতির সেই পরিবর্তন। আপনি বলছিলেন যে বুঝবেন বিএনপি তার অবস্থানটা ক্লিয়ার করা উচিত যে তারা আসলে কি চায়। আজকে একটা খবর শুনছিলাম যে জামায়াতের সঙ্গে এনসিপির একটা জোট হওয়ার গুঞ্জন আছে, এবং বেশ কয়েকজন এনসিপি নেতাও তারা স্ট্যাটাস দিয়েছেন, যদিও আনুষ্ঠানিক ঘোষণা কালকে আসতে পারে এমনটা ধারণা করা যাচ্ছে। এটা কি তাদের জন্য এক ধরনের ক্লিয়ার পাথ হয়ে তৈরি করবে কিনা বিএনপির জন্য? জামাতকে ছেড়ে দিয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন, জামাতও বলি, এনসিপিও বলি, এনসিপিও তো আসার কথা ছিল বিএনপির সাথে একটা সময়। জামাতের সাথে এনসিপির কোয়ালিশন শেষ পর্যন্ত হবে নাকি, কিসের ভিত্তিতে হবে, তা নিয়েও কিন্তু একটা বিরোধ রয়ে গেছে। কারণ জামাতের সাথে যেহেতু 8 দলের একটা কোয়ালিশন অলরেডি আছে, সবগুলো ইসলামিক দল, যদিও সেই ইসলামিক দলগুলোর আবার নিজেদের মধ্যে আদর্শের মিল নাই, মানে দেওবন্দার মওদুদিদের তো আদর্শ মিল হয় না। তো সেই জায়গায় এনসিপির সাথে জামাতের কোয়ালিশন শেষ পর্যন্ত হবে নাকি আমি শিওর না। কারণ হচ্ছে এনসিপির যখন বৈঠক হয়েছিল, সেখানেও এখানে মানে অনেকে আপত্তি জানিয়েছিল, যদি আমি ধরেও নেই যে হচ্ছে, তাতেও তো আমার মনে হয় না বিএনপির কোনো সমস্যা হবে। কারণ বিএনপি 1991 সালে মানে এটা আনঅফিসিয়ালি তার 68টা সিট জামাতের জন্য ছেড়ে দিয়েছিল, এবং পরবর্তীতে 2001 সালে যেই দলটি একেবারে প্রকাশ্যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিই চায়নি, এবং তাদের যিনি প্রধান ছিলেন গোলাম আজম, তিনি তো যুদ্ধাপরাধের অভিযুক্ত ছিলেন, এবং তারটা তো প্রমাণিত ছিল, এবং 73-এর যেই সে সময় করতে হয়েছিল সেখানেও তা তো। এবং এই দলটি এখনো পর্যন্ত যদি কিন্তু দিয়ে যখন ক্ষমা চাচ্ছে, এবং বিএনপির যখন একটা বড় সুযোগ এসেছে যে আচ্ছা আমি সব ধরনের কলঙ্ক আমার কাছ থেকে ছেড়ে ফেলবো, এবং বিএনপি কিন্তু সেইটাই করেছে, দেখেন আপনি, এবং আমার আগের থেকেই সেটা করেছে। এবং এই মুহূর্তে 1971 মুক্তিযুদ্ধ নিয়ে যখন নানা ধরনের প্রশ্ন হচ্ছে, আজকের বক্তব্য কিন্তু তারেক রহমান তার বক্তব্যই শুরু করেছেন 1971-এ যারা মারা গেছে, এবং 24-এর কথা তিনি ভুলেননি, তিনি বলেছেন। তার একটা বক্তব্য খুব আলোচিত হচ্ছে, আই হ্যাভ এ প্ল্যান, মার্টিন লুথার কিং এর সেই বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম থেকে সেই প্ল্যানটা তার কি মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে সেটা সেই অন্তর্বর্তী প্ল্যান এই নির্বাচনের বৈতরণী পার করে, নাকি প্ল্যানটা নির্বাচনের পরে বাংলাদেশকে আসলে পুনর্গঠনে? আমরা একটু জানবো আপনার কাছে। হ্যাভ এ প্ল্যান, মানে প্ল্যানটা আসলে কিসের প্ল্যান, আপনার কি মনে হয়, ধারণাটা কি? বিএনপির তো এমনিতে একটি 31 দফা আছেই, যেটিও অবশ্য 5 আগস্টের বহু আগেই তারা দিয়ে রেখেছিল। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছিল যে প্ল্যানটি তারা এরপর পরিমার্জন, পরিবর্ধন বা পরিশোধন করবেন, যেটি তারা করেননি। যদিও সেই প্ল্যানটিও বাস্তবায়ন হলে খুব একটা খারাপ হয় না, কারণ তার বাবা 19 দফা দিয়েছিলেন। হ্যাঁ, তার বাবা 19 দফা দিয়েছিলেন। বিএনপিরও এর আগে বহু পরিকল্পনা ছিল। আপাতত আমার কাছে মনে হয় তার প্রাথমিক পরিকল্পনা থাকবে কিভাবে নির্বাচনটা সঠিক সময়ে, আমি বলবো, আদায় করে নেওয়া যায়। কারণ বাংলাদেশে এর আগে বহুবার হয়েছে যে তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন পিছিয়েছে। এবার তার একটা জ্বলজ্বলন্ত উদাহরণ তো 111-এর সরকার। তো কারণ যেহেতু বাংলাদেশের
মানে জনমানুষের মধ্যে কারো কারো মধ্যে তো আশঙ্কা আছেই যে নির্বাচনটা আদৌ কি হবে 12ই ফেব্রুয়ারি, মানে এখনো পর্যন্ত ইনফ্যাক্ট আছে, হয়তো আজকে তারেক রহমান দেশে ফেরার পরে সেই সংখ্যা অনেকটুকু কেটে যাবে, বাট ছিল এতদিন পর্যন্ত। তো ওই সঠিক সময় নির্বাচনটা নিশ্চিত করা এক। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন নিয়ে বিএনপি যে বারবার বলছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, পেছানোর ষড়যন্ত্র চলছে, সেগুলো যেন না হয় সেটি তাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ তার প্রথম পরিকল্পনা অবশ্যই থাকতে হবে কিভাবে সে নির্বাচনী বৈতরণীটা পার করা যায় এবং যেখানে বিএনপির পক্ষে রেজাল্ট আসে। সেটি যখন হয়ে যাবে তারপরে নিশ্চয়ই তার পরিকল্পনাটা করতে হবে যে দেশ আমি কিভাবে সাজাবো। হয়তো আমার 31 দফায় সব কিছু আসবে না, এবং তারেক রহমানও তো বলেছেন যে আমরা তো সময়ের সাথে নিজেদেরকেও পরিবর্তন করব। সেই জায়গায় এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, সেই জায়গাটায় কিভাবে তিনি দলকে সাজাবেন, মানে তার দলেও গণতান্ত্রিক চর্চা কতটুকু আছে তা নিয়েও তো প্রশ্ন রয়ে যাচ্ছেই। তিনি কিভাবে দলকে সাজাবেন, দেশকে সাজাবেন। তবে ইমিডিয়েটলি নির্বাচনের পরপর বা নির্বাচনের আগে পরে যে কোনো সময় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবশ্যই কিছু না কিছু ভাবতে হবে, মানে বর্তমান যে অবস্থা তা নিয়ে করলে হবে না। আপনার খেয়াল থাকবে হয়তো রাজীব, 2001-এর আগেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ ছিল। বিএনপি সে সময় বলেছিল যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করব, এবং করব বলে ওই ধরনের কথাবার্তা বলেই তখন তারা ক্ষমতায় এসেছিল। আপনার খেয়াল আছে 2/3 মেজরিটি, মানে আনবিলিভেবল বাংলাদেশের ক্ষেত্রে। পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি, বরং আরো খারাপ হয়েছে। আমরা একের পর এক, সে সময় কমিশনার ছিল, পরে যারা কাউন্সিলর হয়েছেন, আমরা দেখেছিলাম যে হত্যা হয়েছে, 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে, 10টা অস্ত্র মামলার মতন ঘটনা হয়েছে। মানে এ ধরনের অভিযোগ তো বিএনপিকে নিয়ে আছে। এখন এই যে মানুষের পারসেপশন, এটা তো আর আপনি একদিনে চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে গেলে মানে আপনি যদি ওই 84 মামলার থেকে খালাস হয়ে গেলে তো তা পরিবর্তন হবে না। পরিবর্তনটা তাহলে কিভাবে করতে হবে? কাজ দিয়ে করতে হবে। এটা সামনে আমাদের অপেক্ষা করতে হবে, এর বাদে আর কোনো উপায়ের আপাতত আমাদের দেখা হাতে যাচ্ছে কোনো না। উপায় নেই, কিন্তু মানে আমি আপনার মতোই বিশ্বাস করতে চাই যে আসলে বাংলাদেশে পরিবর্তন আসবে, যেটা আমরা জুলাই বিপ্লবের সময়ও আশা করেছিলাম। হয়তো কিছুটা হয়েছে, কিছুটা হয়নি, কিন্তু আশা করি যে নতুন নির্বাচিত সরকার আসলে সেটা হবে। তারেক রহমানের আজকের এই মানে পুরো স্বদেশ প্রত্যাবর্তনই বলি, বাংলাদেশে এত দীর্ঘদিন পরে কোনো রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন হয়নি। অনেক নেতারই প্রত্যাবর্তন হয়েছে এর আগে, আমাদের এই অভিজ্ঞতাটা নিয়মিত, কিন্তু এতদিন পরে নয়, এবং এতদিন পরে একদম শীর্ষে থেকে প্রত্যাবর্তন। সেটা আপনাকে বাংলাদেশের মানুষ সম্পর্কে আসলে কি ধারণা দেয়, মানে মানুষের মানসিকতা সম্পর্কে আমি একটু এটা জানতে চাই। যেমন ধরেন বাংলাদেশে তো সবচেয়ে বড় স্বদেশ প্রত্যাবর্তন যেটা আমরা বই পুস্তকে পড়েছি, আমরা তো আর দেখিনি, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্বদেশ 10ই জানুয়ারি 1972। জি। তার পরবর্তীতে প্রত্যাবর্তন দেখা গিয়েছিল শেখ হাসিনার, তিনিও 5 বছর পরে এসেছিলেন। তারেক রহমান কিন্তু আসলেন 17 বছর 3 মাস 14 দিন পরে। আমরা ভাবছিলাম যে একটা প্রত্যাবর্তন হবে, মানুষ যাবে, তার কারণ জনপ্রিয়তার খাতিরে আমার মনে হয় না যে তারেক রহমান তার মাকে ছাড়িয়ে যেতে পেরেছেন। পারবেন নাকি সেটা ভবিষ্যৎ বলে দিবে, যে তিনি মানে দলীয় নেতার থেকে জাতীয় নেতা হয়ে উঠতে পারেন নাকি। বাংলাদেশের মানুষ আসলে কার উপর ভরসা রাখতে যাচ্ছে, এবং সেই ভরসা রাখতে চাওয়ার কারণেই আমার কাছে মনে হয়েছে যে তাকে এভাবে সাদরে বরণ করেছে এক। দ্বিতীয়ত তার উপর যে নির্যাতনটি হয়েছিল তত্ত্বাবধায়কের সময়, সেটিও তারা ভালোভাবে নেয়নি। মা ছেলের যে বিচ্ছেদ, সেটাও তারা ভালোভাবে নেয়নি। এবং এই যে আবেগপ্রবণ জাতি, সে আবেগপ্রবণ জাতি শেষ পর্যন্ত আবেগের কাছেই হার মানে, এবং সেই কারণেই বোধহয় এত গ্র্যান্ড একটা রাজস্বিক প্রত্যাবর্তন হলো। এবং আমি বিশ্বাস করতে চাই আপনার মতোই, এবং আমরাও বিশ্বাস করতে চাই যে এই গ্র্যান্ড রিসেপশন মানুষ যে দিয়েছে সেটা তারেক রহমান কথা রাখবেন, এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন তিনি দেখছেন, পরিকল্পনা তিনি করেছেন, সেটার বাস্তবায়ন আমরা দেখতে পাই। আমরা সকাল থেকেই ছিলাম সরাসরি সম্প্রচারে এবং বিরতিহীনভাবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গত 13 ঘন্টা ধরে। আমরা এই মুহূর্তে এখানেই এই আয়োজন শেষ করছি, কিন্তু সন্ধ্যা 7টার খবর নিয়ে ফিরে আসবেন আমাদের সহকর্মীরা। আপনারাও থাকবেন, সেই জন্য ধন্যবাদ সবাইকে।